কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের মতন একজন নোবেল লরিয়েট এই মুহূর্তে বাংলাদেশে কেন পৃথিবীর কোন দেশে রাষ্ট্রপ্রধান হয়নি। আওয়ামী লীগের রেখে দেওয়া এক বট বাহিনী আছে যারা টাকার বিনিময়ে অসংখ্য এই এই কমেন্টস করে থাকে এবং বিভিন্ন রকমের স্টেটমেন্ট দিয়ে থাকে সহ আলোচক বৃন্দুকে, এবং আমার মনে হচ্ছে সমাপনী বক্তব্য। এবং আমি এই যে ডোনাল্ড লু বাংলাদেশে এসেছেন, প্রশ্ন রয়ে গেছে যে উনি কেন ইন্ডিয়া হয়ে বাংলাদেশে আসলেন। কিছু কিছু জবাব আমরা ইন্ডিয়াতে হয়ে আসার জবাব আমাদের, যেমন গতকাল প্রথম আলো পত্রিকায় নিউজ করেছে বাংলাদেশের সঙ্গে সহযোগিতার পথেই থাকুক ভারত, সেটা আমেরিকা আশা করে। সমকাল একটা নিউজ করেছে ঢাকাকে বিরক্ত না করতে দিল্লিকে বার্তা। আমরা ডোনাল্ডোর আগমনের উদ্দেশ্যটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি যে নিশ্চয়ই এমন কোনো বার্তা তিনি দিল্লিকে দিয়ে আসছে যেন বাংলাদেশের সাথে, অর্থাৎ এই সরকার যারা এখন ক্ষমতায় আছে অন্তর্বর্তীকালীন সরকার, তাকে যেন কোনো অবস্থাতেই বিরক্ত না করে অথবা তাদের কর্মকাণ্ডে যেন তারা নাক না গলায়। এই মেসেজটুকু দুইভাবেই আমরা পেয়েছি। এবং ডোনাল্ড বাংলাদেশে আসার পরে বাংলাদেশে আমেরিকান কতগুলো কোম্পানি আছে যেগুলো সিইওদের সাথে ডোনাল্ড মিটিং করেছে, অর্থাৎ আমাদের দেশ সামনের দিকে কিভাবে চলবে বা চলতে পারে এই জাতীয় আলোচনা হয়েছে বলে আমি মনে করি। তাদের মাধ্যমে তাদেরকে জানান দিচ্ছে যে ব্যবসা বাণিজ্য যেহেতু বাংলাদেশে তাদেরকে করতে হবে, অর্থাৎ বাংলাদেশের সাথে সঙ্গতি রেখেই যেন তারা সামনের দিকে অগ্রসর হয়। এই মেসেজটুকু ডোনাল্ড সফরের মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি। ডোনাল্ড দেশে আসার পরে যেমন একটা আলোচনা হয়েছে যে মানি লন্ডারিং গুলা যেগুলো হয়েছে বাংলাদেশ থেকে, এই যে টাকা পাচার হয়েছে, এই টাকা পাচার গুলা বাংলাদেশে ফেরত নিয়ে আসতে কি কি সহযোগিতা আমেরিকার মাধ্যমে হবে সেই আলোচনাও কিন্তু ডোনাল্ডোর আলোচনা বার্তার মধ্যে পাওয়া যাচ্ছে এবং টাকা আসা শুরুও হয়েছে। এবং এই ডোনাল্ড আসার পরে বাংলাদেশের যে একটা রাজনৈতিক পরিবর্তন এখন দেখা যাচ্ছে সবার মনেই, কেউ ভয়ে পড়ছে আমি বলবো না, যে এই সরকারকে সময় দেওয়ার পক্ষে আরো জোরালো ভাষায় সবাই কিন্তু ঠিকই বক্তব্য রাখছে। কিন্তু আমাদের পলাশ ভাই একটু আগে বলেছেন যে সংস্কার আগে হবে না নির্বাচন আগে হবে। সংস্কার যদি না হয় তাহলে নির্বাচন করবে কিভাবে? প্রথমে আসে যে এই সংস্কার হতে হলে এই সরকার কি লেজিটিমেট সরকার কিনা, প্রশ্ন আসে এরকম একটা বিষয়। লেজিটিমেট সরকার যদি না হতো তাহলে তারা ক্ষমতায় এখন আসে কিভাবে? এই সরকার গণ অভ্যুত্থানের সরকার, তারা নিজেরাই একটা সংবিধান, তারা যেভাবে কথা বলে সেইটাই সংবিধানের সংশোধনী হয়ে এটা পরবর্তীতে রেট্রোস্পেকটিভ এফেক্ট দিয়ে সংবিধানে সন্নিবেশিত করা হবে। সুতরাং আগে সংস্কার হতে হবে। সংস্কার দ্বারা নির্বাচন করা কোনো অবস্থাতেই এই দেশে সম্ভব হবে না। এই যেভাবে গত 17 বছর যে প্লট একে রেখে গিয়েছে গত সরকার, সুতরাং এই প্লটে নির্বাচন কমিশনের নিয়োগ দেওয়া থেকে আরম্ভ করে যারা নির্বাচনটা কন্ডাক্টিং করবে সবার প্রক্রিয়াটা যদি সন্নিবেশিত না হয় তাহলে একটা ফেয়ার নির্বাচন করা সম্ভব হবে না। আপনি হাসিনা বা প্রশ্ন করেছেন যে আমাদের এই যে বিচারপতি এই শামসুদ্দিন চৌধুরী মানিক, উনি যেই মামলায় ভারতে গিয়েছিলেন, এই যে ট্রেসপাসিং মামলা, অর্থাৎ অবৈধভাবে প্রবেশের যে মামলা যেটা হয়েছে ওইটাতে উনার জামিন হয়েছে। উনার নামে বাংলাদেশে আরো বিভিন্ন থানায়, উপজেলায়, জেলায় অনেকগুলো মামলা হয়েছে, ওগুলোর জামিন কিন্তু উনার হয়নি। এবং ওই জামিনগুলো না পাওয়া পর্যন্ত ওনাকে জেলে থাকতেই হবে এবং ওই মামলাগুলো আসতে সময় নেবে। এগুলোর জন্য নির্ধারিত ফরম্যাট এখনো তৈরি হয়নি, যেই কারণে মামলাগুলো এখন জামিনের জন্য কেউ সুযোগ পাচ্ছে না। এখন আমরা হঠাৎ করে যে 22শে সেপ্টেম্বর আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা আমেরিকাতে আসতেছেন, নাকি বাংলাদেশে ফেসবুকে আওয়ামী লীগের রেখে দেওয়া এক বট বাহিনী আছে যারা টাকার বিনিময়ে অসংখ্য এই কমেন্টস করে থাকে এবং বিভিন্ন রকমের স্টেটমেন্ট দিয়ে থাকে। এইগুলোর মধ্যে কোথাও কোথাও আমরা দেখেছি যে জাতিসংঘের অধিবেশন শুরু হয়ে গেছে, বাংলাদেশের ফ্ল্যাগ উঠে নাই এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে বক্তৃতা দিতে দিবে না, এই জাতীয় অনেক আলোচনা সয়লাভ হয়ে গেছে ফেসবুকে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এইবার বাংলাদেশের এই যে আমাদের যে অধিবেশন শুরু হবে 22 তারিখ থেকে, পৃথিবীর হিস্ট্রিতে
পৃথিবীর হিস্ট্রিতে বাংলাদেশ নিয়ে এবং বাংলাদেশের সরকার প্রধান নিয়ে এমন আলোচনা হবে যা পৃথিবী মনে রাখবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই অধিবেশনে পাওয়ার পরে, যেটা প্রত্যেকটা রাষ্ট্রপ্রধান উনাকে সম্মান দেখিয়ে, বাংলাদেশকে সম্মান দেখিয়ে এই এই আমাদের এই অধিবেশন শুরু হবে এবং শেষও হবে। এটা আমি আগাম বলে দিচ্ছি। তাদের এই অবস্থা, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের মতন একজন নোবেল লরিয়েট এই মুহূর্তে বাংলাদেশে কেন পৃথিবীর কোন দেশে রাষ্ট্রপ্রধান হয়নি। উনি একমাত্র রাষ্ট্রপ্রধান নোবেল লরিয়েট যিনি বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা হয়েছে। আমার একটা শেষ বক্তব্য যেহেতু শেষ করতে হচ্ছে, একটা আহ্বান আপনার মাধ্যমে, হাসিনা আপার মাধ্যমে এবং দেশ সরকারকে, যে যারা ইউটিউবাররা যারা বাংলাদেশের বাহিরে থেকে এই যাদের আন্দোলনকে তারা ইন্সপায়ার করেছে, যারা আছেন ইনক্লুডিং হাসিনা আফা সহ, পিনাকি ভট্টাচার্য, তারপরে আমাদের কি জন্য বলে ইলিয়াস হোসেন, কনক সারোয়ার, ইলিয়াস হোসেন, ডক্টর কনক সারোয়ার, যার বোনকে পর্যন্ত মামলায় জড়িয়ে দিয়েছিল। তারপরে যে মুশফিকুল ফজল আনসারী, উনি তো হয়তো এখন দেশে আছে। এবং এরা যারা আর কি ইংল্যান্ড এবং বাংলাদেশ, আমেরিকাতে অথবা বহির্বিশ্বে যেখানে আছে, এই আন্দোলনকে সফল করার জন্য তাদের যে ভূমিকা ছিল এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। ছাত্ররা দেশে আন্দোলন করেছে, তাদেরকে অনুপ্রাণিত করেছে। আমি বলবো যে এই ইউটিউবাররা যদি কোনো মামলা থেকে থাকে, আমি বলবো অনতিবিলম্বে তাদের মামলা প্রত্যাহার করে তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে এই সরকারের সাথে কোনোভাবে অ্যাটাচ করা যায় কিনা সেটা এই সরকার যেন খতিয়ে দেখে এবং চিন্তা ভাবনা যেন করে। এই ইউটিউবারকে দেশে ফিরিয়ে নেওয়ার বিষয়ে আমার আবেদন। এবং সর্বশেষ কথা, আমরা মাহাথির মোহাম্মদকে দেখেছি, আমরা হয়তো অনেক দেরিতে হলো আমরা আরেকজন মাহাথির মোহাম্মদ পেয়েছি, যার নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা হয়তো মালয়েশিয়া হব না, কিন্তু যার হাত ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে, এই আশা এবং বিশ্বাস রেখে আজকের বক্তব্য হাসিনা আপা এবং আমার সহকর্মীরা যারা আছেন তাদেরকে ধন্যবাদ এবং সবাইকে সালাম ও প্রীতি জানিয়ে, এবং যারা দেশে এবং বিদেশে যারা আমার বক্তব্য শুনছেন সবাইকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম।